মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প নিজের চোখে না দেখলে। একদিন বিকেলবেলা পার্কে হাঁটতে গিয়ে রামবাবু দেখলেন বেঞ্চের উপর শ্যামবাবু আগে থেকে বসে আছেন। রামবাবু খুশি হয়ে তার পাশে বসে পড়ে ভুরু কুঁচকে বললেন, বুঝলে শ্যাম, সকাল থেকে মাথাটা বিগড়ে আছে। বিগড়ে কেন বলো তা? আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা ভূত আমার পায়ের কাছে বসে হাসছে। আচ্ছা তুমি বলো, ভূত কি হাসতে পারে? ভূত বলেই কিছু হয় না, তার আবার হাসি। হাসতে হাসতে কথাটা বলে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেলেন শ্যামবাবু। ভূতে যারা বিশ্বাস করেন না তাদের একটা বড় যুক্তি হলো যে তারা নিজের চোখে ভূত দেখেন, এবং যারা দেখেছেন বলে দাবি করেন তারাও নাকি ডাহা মিথ্যেবাদী। নিজের চোখে না দেখে তারা ভূত, ভগবান, টিনটিন, ফেলুদা, রামধনু কিছুতেই বিশ্বাস করেন না। আমরা অবশ্য এতদিন বিশ্বাস অবিশ্বাস এই দু নৌকাতেই পা দিয়েছিলাম। সেই নৌকাতে চড়েই আজ আমরা পুরনো এক হোটেলে হাজির হব। পরিত্যক্ত নয়, কিন্তু রীতিমতো জনসমাগম হয়। শুধু 18 নম্বর ঘরখানায়, আর সে যাকে সময় মতোই সেসব বলা যাবে। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প নিজের চোখে না দেখলে। আপনার পেশাটা কি যেন বললেন? প্যারানর্মাল ইনভেস্টিগেটর? প্যারানর্মাল ডিবাঙ্কার। তো মানে পৃথিবীর যেখানে যত হানা বাড়ি, পোড়ো বাড়ি, ভূতের বাড়ি এই সমস্ত আছে তাদেরকে ভুয়ো প্রমাণ করাই আমাদের পেশা। চাবিটা দিন। বাড়ি শৌখিন পেশা, কিন্তু পেট চলে কি করে? অত হেজিয়ে কি লাভ বলুন তো আপনার? চাবিটা দিন। লোকটা এবার বাঁকা হাসি হেসে বলল, আমাদের হোটেলেও কি ভূত খুঁজতে এসছেন নাকি? আমি মাথা নেড়ে বললাম, দেখুন, ভূত আমি খুঁজি না, বরঞ্চ ভূত যে নেই সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই বারবার। ম্যানেজার আগের মতোই হাসি মুখে চাবির র্যাক থেকে একটা চাবি নামিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ভূত প্রেত নিয়ে যা করার করুন, আপত্তি নেই। সকালে ঘর ছেড়ে দিলেই হলো। আমি মাথা নেড়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম। লোকটা টেবিল ছেড়ে বেরোতে যাচ্ছিল, কি যেন মনে করে থেমে গিয়ে বলল, একটা কথা বলা হয়নি। ম্যানেজারের গলাটা কেমন যেন ধরে এসছে। পিছন ঘুরে বললাম, কি বলুন তো? ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, এমনি হলে বলার দরকার পড়তো না, তবে ভূতের কথা উঠলো কিনা তাই বলছি। এই হোটেলের 18 নম্বর ঘরটা রাতের দিকে খোলা হয় না। খোলা হয় না কেন? আমার মনে একটা আশার আলো ফুটে উঠছে। একটা ভূতের বাড়ির খোঁজেই এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম সে বাড়িখানা মাস খানেক আগে বিক্রি হয়ে গেছে। পুরনো ইট পাটকেল ভেঙে চুড়ে রিনোভেশন শুরু হয়েছে। হতাশ হয়ে ফেরার ট্রেন ধরব, কিন্তু স্টেশনে পৌঁছে দেখলাম কি কারণে যেন ট্রেনও বাতিল হয়ে গেছে। গোদের উপর বিস্ফোরা। তাই আজকের রাতটা এখানে কাটিয়ে যাওয়ার মতো হোটেল খুঁজছিলাম। আপাতত ম্যানেজারের কথা শুনে মনে হচ্ছে 18 নম্বর ঘরখানাকে ঘিরেও ভৌতিক কিছু গল্পগাথা চালু আছে। জিজ্ঞেস করলাম, কেন, ঘরে ভূত আছে বুঝি? তা জানি না, আমি নিজে কিছু দেখিনি। এখানকার কর্মচারীরা ঘরটাকে এড়িয়ে চলে। কেন, কি আছে ঘরে? আমি হাতের চাবিটার উপর দৃষ্টি বুলিয়ে দেখলাম তার উপর 16 লেখা আছে, অর্থাৎ 18 নম্বর ঘর আমার কাছে পিঠেই। আমি সিঁড়ি দিয়ে এক ধাপ নেমে এলাম। কি আছে বলতে পারবো না, কিন্তু সচরাচর কেউ যেতে চায় না ওদিকে। ও, মানে ভূত জাতীয় কিছু আছে বলছে? বললাম তো, ভূত আছে কিনা জানি না, তবে একটা ছবি আছে। ছবি? হ্যাঁ, অনেক পুরনো বাঁধানো একটা ছবি দেওয়ালে ঝুলছে। আমি
এসে থেকে সরাতে পারিনি ওটাকে। সরাতে পারেননি মানে? মানে যেদিন ছুঁড়ে ফেলে দেবেন তারপর দিন ঘর খুলে দেখবেন সেটা আবার আগের জায়গায় গিয়ে উঠেছে। এ কি হুজ্জুতি রে বাবা! আমি মনে মনে বললাম, মুখে বললাম, তা একখানা ছবির জন্য আপনার লোকেরা ঘরে ঢুকতে চায় না? তা নয়, তবে একবার গুজব রটে গেলে বুঝতেই পারেন লেবার ক্লাস লোকজন ওই একটু সুপারস্টিশাস। সুপারস্টিশিয়াস লোকজন না হলে কেউ ভূতে বিশ্বাস করে না। বেশ, আমি দেখছি আজ রাতেই আপনার ভূত ছাড়ানো যায় কিনা। আমার কথা শুনে ম্যানেজার হাঁ হাঁ করে উঠলেন। সর্বনাশ, ও কাজটা করবেন না। কেন? না, একান্তই যদি ওসবে বিশ্বাস না করেন তবে শুনে রাখুন কিছু রিনোভেশনের কাজ চলছে। সিমেন্ট বালি টালি ছড়িয়ে আছে, বারান্দাটা ভেঙে গেছে, ওসব দিকে না যাওয়াই ভালো। বেশ, মনে থাকবে। চাবিটা হাতে দোলাতে দোলাতে আমি দোতলায় উঠে এলাম। নিচের তুলনায় এখানে আলো বেশ কম। অন্ধকারের কার্পেটে ঢেকে আছে লনের মেঝেটা। সেই কালো চাদরে পা রেখে আমি ধীরে সুস্থে এগিয়ে এলাম। 16 নম্বর ঘরটায় আমি বহাল হয়েছি। সেটা দিকে এগিয়ে যেতেই 18 নম্বর ঘরটা চোখে পড়ল। দরজার নিচ দিয়ে সত্যিই খানিকটা সিমেন্ট আর বালি বের হয়ে এসছে। দরজাটার আলাদা করে কোনো বিশেষত্ব নেই। কৌতূহলবশত সেটার উপর হাত রাখলাম আমি। হালকা ঠেলা দিলাম। বাইরে থেকে তালা দিয়ে আঁটো সাঁটো করে বন্ধ করা আছে। হঠাৎ কি খেয়াল হতে আঙুলের ডগা দিয়ে আলগা টোকা দিলাম আমি দরজার উপরে। তারপর মনে মনে হেসে পাশের ঘরটা ছেড়ে এগিয়ে এসে দাঁড়ালাম আমার 16 নম্বর ঘরের সামনে। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে এলাম। আর সাথে সাথে মনে হলো একটা শব্দ আসছে কানে। আচমকা শব্দটা কানে আসতে আমি চমকে উঠেছিলাম। চারপাশে তাকিয়ে লনের উপর আর কাউকে দেখতে পেলাম না। ভালো করে কান পাততে আমার নিজের কানকেই সন্দেহ হতে লাগলো। টোকাটা আসছে 18 নম্বর ঘরের দরজার ভিতর থেকে। আমি সাহসে ভর করে সেদিকে এক পা এগিয়ে যেতেই থেমে গেল আওয়াজটা। আমি ভুরু কুঁচকে কিছুক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইলাম। তবে কি কানে ভুল শুনলাম? হতেই পারে। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম আমি। ভূতের ভয়টা আমার ছোট থেকেই নেই। শুধু ভূত কেন, অবাস্তব কোনো কিছুতেই বিশ্বাস করাটা আমার স্বভাব বিরুদ্ধ। আমার বয়সী ছেলেমেয়েরা যে বয়সে মায়ের কোলে শুয়ে স্কন্ধ কাটা, নররাক্ষস কি জলপরীদের গল্প শুনত, সেই বয়সে আমি 3খানা খবরের কাগজ খুঁটিয়ে পড়ে ফেলতাম। রূপকথা যে একেবারে পড়িনি তা নয়, কিন্তু পড়ে মনে হয়েছে সেসবই তৃতীয় শ্রেণীর লেখকদের অল্প খেটে বেশি পয়সা রোজগার করার বাহানা। আরে পড়তে হয়তো চার্লস ডিকেন্স কি শরৎচন্দ্র পড়ো, তা নয় যত গাঁজাখড়ি আজগুবি গাল গল্প। আর সেই সব গল্প পড়েই মনের ভিতর অন্ধকার জমে ভূত জন্মায়। যেমন এই টোকার আওয়াজটা। ভেবে চিন্তে দেখলাম সেটা নানা রকম ব্যাখ্যা হতে পারে, এমনকি আমার মনের ভুলও হওয়া সম্ভব। এ ঘরের জানলাগুলো ঠেলা দিয়ে খুলে দিলাম। বাইরে আশপাশের বাড়িগুলোতে টিমটিমে আলো জ্বলছে। 2-1 মানুষও চোখে পড়ল। ঘরের আলো নিভিয়ে ফিরে এসে চেয়ারের উপর গা এলিয়ে দিলাম। জানলা দিয়ে বেশ ফুরফুরে তাজা হাওয়া এসে ঢুকছে ঘরে। সারাদিনের পরিশ্রমে শরীর ক্লান্ত হয়ে আছে। বেশ কিছুক্ষণ সেইভাবে বসে থাকতে থাকতে আমার চোখ ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না। হঠাৎ মনে হলো খানিক দূর থেকে সেই টোকার আওয়াজটা আসছে। ধরফর করে উঠে বসলাম আমি। না, এবার আর দূর থেকে নয়, আমারই ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছে। এই অবস্থায় আমার জায়গায় অন্য কেউ হলে হৃৎপিণ্ডের গতি এতক্ষণে নিশ্চয়ই বেড়ে যেত। কিন্তু আগেই বলেছি আমি চরম বাস্তববাদী। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করলাম, কে? কি চাই?
ওপাশ থেকে ম্যানেজারের গলা ভেসে এলো। হ্যাঁ আমি। সব ঠিকঠাক আছে তো? তো আপনি কি ভেবেছিলেন আপনার ভূত এর মধ্যে আমার ঘাড় মটকেছে? না না, এ ঘরটায় সেসব কিছু নেই। তো অন্য ঘরে আছে বলছেন? আমি কিছুই বলছি না, আপনার কিছু না হলেই হলো। আমি শুকনো হাসি হেসে বুঝিয়ে দিলাম যে আপাতত আমার কোনো সমস্যাই হচ্ছে না। ম্যানেজার খুশি মনে মাথা দুলিয়ে সিঁড়ির রাস্তা ধরলেন। যাবার পথে 18 নম্বর ঘরের কাছে গিয়ে একবার চোখ তুলে দরজার দিকে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। আমি মনে মনে হাসলাম। সামান্য একটা গুজব আর কয়েকটা অযৌক্তিক গাল গল্প মানুষকে কতটা ভীতু করে তুলতে পারে। কথাটা ভাবতেই আমাকে নেশায় চেপে ধরল। মনে হলো এ হোটেলে যখন একটা রাত কাটাবই তখন 18 নম্বর ঘরটা একবার না দেখে গেলে চলবে না। তার উপর ভুতুড়ে ছবির সমাধান যদি করতে পারি তবে তো আর কথাই নেই। কিন্তু সে ঘরের দরজা তো বন্ধ, এ ঘরের চাবি দিয়ে তো সেটা খুলবে না। তাও ঘরের ভিতর ঢুকে একটা টর্চ হাতে নিয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। এতক্ষণে বাড়ির সব আলো নিভে গেছে। চারিদিক আশ্চর্য রকম নিস্তব্ধ শোনাচ্ছে। অ্যাডভেঞ্চারের গন্ধে বুকের ভিতরটা কেমন যেন ছমছম করতে লাগলো। 18 নম্বর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, একটু আগে নিজে দেখে গেছি ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা, অথচ এখন একটা দিকে ফাঁক হয়ে বেশ খানিকটা খোলা আছে দরজাটা। তবে কি ম্যানেজারই আসার সময় খুলেছে সেটা? কিন্তু খামোখা রাত বিরাতে দরজা খুলতে যাবে কেন? যাই হোক, 7-5 না ভেবে ঘরের ভিতরে ঢুকে এলাম আমি। এবং ঢুকতেই পুরনো সিমেন্ট আর ভাঙা ইটের গন্ধ নাকে এলো। ম্যানেজার তার মানে মিথ্যে বলেনি, সত্যিই ঘরটার রিনোভেশনের কাজ চলছে। চাঁদ আর টর্চের আলোয় যতদূর দেখা যায় বুঝলাম আমার ঘরটার সাথে এটার বিশেষ কোনো পার্থক্য নেই। হঠাৎ চোখে পড়ল ঘরটার লাগোয়া একখানা বারান্দা আছে। সেটা দেখতে ভারী অদ্ভুত। মাঝখান থেকে ভেঙে পড়ে ইট বেরিয়ে পড়েছে। দেওয়ালের গায়ে কোনো রকমে ঝুলে আছে বারান্দাটা। ভয় হলো বেখেয়ালে কেউ সেখানে গিয়ে দাঁড়ালে গোটাটাই হয়তো ভেঙে নিচে পড়বে। টর্চটা এদিক ওদিক ঘোরাতে আচমকাই একটা অদ্ভুত জিনিস চোখে পড়তে আমি থমকে গেলাম। দেওয়ালের গায়ে একটা ঝুলন্ত বাঁধানো ফটোগ্রাফ। এটার কথাই তবে বলছিল ম্যানেজার। টর্চের আলো সেটার উপর রেখে আমি ধীরে সুস্থে এগিয়ে গেলাম। ছবিটা অল্প বয়সী কোনো মেয়ে, একসময় এই ঘরেরই কোনো বাসিন্দা হয়তো লাগিয়েছিল ছবিখানা। মেয়েটা দেখতে কিন্তু ভারী মিষ্টি, বাঁকানো টিয়া পাখির মতো নাক, কোকড়ানো চুল, মুখের বেশিরভাগটাতেই সিমেন্ট আর ধুলো জমাট বেঁধে ঢাকা পড়ে গেছে। খালি তার ফাঁক দিয়ে দুটো গভীর বড় বড় চোখ দেখা যায়। হঠাৎ মনে হলো একটা ভারী হাওয়ার স্রোত আমার পিঠের ঠিক পিছনেই জমাট বেঁধে আছে। মানুষের আঙুলের মতো করেই আমাকে স্পর্শ করতে লাগলো তারা। আমার মুখ দিয়ে আচমকাই একটা শব্দ বেরিয়ে এলো, কে? পিছনে ফিরে কাউকে দেখতে পেলাম না। ঘরের দরজাটা আগের মতোই খোলা। চাঁদের আলো ভিতরে এসে পড়ে রূপলি আলো ছায়ায় ঢেকে রেখেছে ঘরটাকে। ছাড়া আর কিচ্ছু চোখে পড়ল না। আবার সামনে তাকিয়ে ছবিটা দেওয়াল থেকে খুলে নিলাম আমি। আংটা থেকে সহজেই উঠে এলো সেটা। যতটা পারা যায় ধুলো ঝেড়ে নিলাম। এই তবে 18 নম্বর ঘর, যাকে এই হোটেলের স্টাফ থেকে ম্যানেজার অব্দি এড়িয়ে চলে। দেওয়ালে একখানা ছবি ছাড়া আর সন্দেহজনক কিছু পর্যন্ত নেই। ঘরের দরজাটা আগের মতোই খোলা রাখলাম, যে খুলেছে সেই দরকার হলে বন্ধ করে নেবে, আমার কি ঠেকা পড়েছে। ছবিটা হাতে ঝুলিয়ে নিজের ঘরে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম।
টেবিলের উপর রেখে দিলাম ছবিখানা। এখন দেখা যাক কখন আবার সেটা দেওয়ালে গিয়ে ওঠে। ভূত বলে যে কিছু নেই তা আমি বহুদিন আগে থেকেই জানি। তা সত্ত্বেও প্রতিবার কথাটা প্রমাণ করতে পেরে এক অদ্ভুত স্বস্তি পাই। এই মুহূর্তে আবার সেই জয়ের আনন্দে ভরে গেছে আমার মনটা। খুব একচোট হেসে নিলাম। দরজার সামনে দিয়ে যাওয়ার সময় ম্যানেজারের মুখটার কথা খুব মনে পড়ছে। আচ্ছা আহাম্মক লোকটা। শুধু ছবিটার দিকে চোখ পড়লে অদ্ভুত কয়েকটা প্রশ্ন ভেসে উঠছে মনে। কে ঝুলিয়েছিল সেটা? সরিয়েই বা নেওয়া হলো না কেন? আমার বন্ধ চোখের পাতায় ধুলোর আস্তরণের আড়াল থেকে সে যেন এখনো তাকিয়ে আছে আমার দিকে। এই এই তুই ঘুমোচ্ছিস কেন? ওঠ ওঠ। ভাবতে ভাবতে আবার কখন ঘুমে ঢলে পড়েছিলাম মনে নেই। ঘুমটা ভেঙে গেল, আর সাথে সাথে অদ্ভুত একটা ভয়ে আমার বুকটা শিউরে উঠল। স্পষ্ট মনে আছে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে শুয়েছিলাম, অথচ কথাটা এসছে ঘরের ভিতর থেকে। এর কি ব্যাখ্যা হতে পারে? চোখ খুলে সামনে তাকাতেই আমার বুকের ভিতর ভয়টা কয়েক গুণ বেড়ে গেল। জানলার ফাঁক গলে এক ফালি জ্যোৎস্না ঘরের ভিতর এসে পড়েছে। সেই আলোয় দেখতে পেলাম মেয়েটাকে, তবে অচেনা নয়। একটু আগে এর মুখই দেখেছিলাম 18 নম্বর ঘরের ছবিটায়। কোনো রকমে কোমরে ভর দিয়ে উঠে হাতের সামনে টর্চটা না পেয়ে দেশলাই জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা চলল না কিছুতেই। এবার হালকা হাসির সাথে গলাটা আবার শোনা গেল। ওটা জ্বলবে না, আমি সামনে থাকলে আগুন জ্বলে না। আমার হাত থেকে দেশলাইয়ের বাক্স ছিটকে পড়ল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, কে? তুমি কে? আমি ভূত। ভূত? সে কি? তো আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি বেঁচে আছি? ভয়ের চোটে আমি তোতলাতে লাগলাম। তো মুখ দেখে কি বোঝা যায় যে কে বেঁচে আছে আর কে নেই? তাই নাকি? তো কি দেখে বোঝা যায় শুনি? আজ পর্যন্ত কেউ দেখেনি, তাই কোথাও লেখা নেই। তা জানি না, মোট কথা হলো আমি ভূত। কিন্তু আমি যে বিশ্বাস করি না। আরে চোখের সামনে দেখা বিশ্বাস হচ্ছে না? আমার মাথার ভিতর সবকিছু আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে। এই তবে 18 নম্বর ঘরের ভূত, নাকি আমি স্বপ্ন দেখছি? যাই হোক, বুঝলাম এই অবস্থায় সাহস হারালে চলবে না। সে যখন প্রথম থেকেই তুই তোকারি শুরু করেছে, তখন আমারও ভদ্রতা দেখিয়ে কাজ নেই। গলায় জোর এনে বললাম, তা তুই মরলি কি করে? আমার প্রশ্নটা কানে যেতেই তার পাংশু মুখে হাসি ফুটে উঠল। সে অনেক কথা, তুই শুনবি? তার উৎসাহ মোটে বাড়তে দেওয়া উচিত নয়। ভূতে আমি বিশ্বাস করি না, করবো না কোনোদিন। কিন্তু এই ঘটনাটা যদি সত্যি ঘটে থাকে, তাহলে আমার সারা জীবন ধরে গড়ে তোলা অবিশ্বাস এক মুহূর্তে ভেঙে পড়বে। সে ব্যাপারটা আমার কাছে অনেকটা জোর করে ধর্মান্তর করার মতোই। তীব্র বেগে মাথা নেড়ে বললাম, না না, আমি কিছু শুনতে চাই না, তুই নিজের ঘরে যা। দূর, এক ঘরে কতদিন আটকে থাকতে ভালো লাগে বল? আমি অবাক হয়ে বললাম, ভূতেরা আবার আটকে থাকে নাকি? অদৃশ্য হয়ে যেখানে খুশি যেতে পারে। মৃত্যুর পর কোনো একটা জিনিসকে ঘিরে থাকতে হয় আত্মাকে। আমার আত্মা ওই ছবিটাকে ঘিরে আছে, ওটার থেকে আমি বেশি দূরে যেতে পারি না। আমি একটু ভেবে দেখলাম মেয়েটার কপালটা সত্যিই খারাপ। কতগুলো আধবুড়ো রাজমিস্ত্রি আর চুন বালির মধ্যে কাহাতক পড়ে থাকতে ভালো লাগে মানুষের। মেয়েটার যা বয়স, তাতে এতদিনে তার কলেজ যাবার কথা। আমি গলা নরম করে বললাম, তা সারাদিন কি করিস ও ঘরে? সে আমার বিছানার একপাশে বসে পড়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল, সারা সকাল ওই ঘরের মেঝেতে শুয়ে ঘুমোই, আর রাত্রির বেলা ওই বারান্দায় গিয়ে বসি। ওই ভাঙা বারান্দায়? সর্বনাশ! কেন?
সর্বনাশের কি হলো? যদি ভেঙে পড়ে? ভেঙেই তো পড়েছিল, আর তাতেই তো আমি। মেয়েটার কথা শেষ হলো না। হ্যাঁ, আমি বুঝলাম কোনোভাবে বারান্দার রেলিং ভেঙে নিচে পড়েই সে ইহলোক ত্যাগ করেছে। অবশ্য সে যে সত্যিকারের ভূত সে নিয়ে আমি এখনো নিশ্চিত নই। মুখ চোখ সাধারণ মানুষের মতোই, গলার স্বরেও চন্দ্রবিন্দু নেই। শুধু দরজাটা যে কি করে পার হলো সেটাই আশ্চর্যের। তুই আমার ছবিটা খুলেছিস কেন? আমি ভাবনায় ডুবেছিলাম। মাথা তুলে বললাম, ছবি? ও ওটা, সবাই বলছিল ছবিটা নাকি ও ঘর থেকে সরানো যায় না। কেন সরাবে? আমার ঘর, আমি বললেই ছেড়ে দেবো নাকি? বেশ ঝাঁঝের সঙ্গে কথাগুলো বলল সে। আমি মাথা তুলিয়ে বললাম, ভূত হওয়ার পর আর মাটি কামড়ে পড়ে থাকলে কি চলে? জায়গা ছেড়ে দিতে হয়। ছেড়ে তো দিয়েইছি। ঘরে অন্য লোক এসে থাকলে আমি কি আপত্তি করেছি? রাত বিরেতে ঘুম থেকে উঠে বারান্দায় এসে যদি লোক দেখে ভাঙা রেলিংয়ের উপর সাদা কাপড় পরে ভূত বসে চাঁদের দিকে চেয়ে আছে, তখন? আমি না চাইলে আমাকে দেখতে পাওয়া যায় না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তা আমাকে দেখা দিলি যে? মেয়েটা আচমকা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কারণ আমার তো কথা বলার কেউ নেই। মনে মনে হিসেব কষে বুঝলাম মানুষের ঘর আঁকড়ে পড়ে আছে বলে তার ফেলো ভূতেরাও খুব একটা মেশে না তার সাথে। একাকিত্বে ভোগা ডিপ্রেসড ভূত। কোন বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করার বয়স, তার বদলে বেঘরে মারা পড়ে নিভৃতে জীবন কাটাতে হচ্ছে। মেয়েটার জন্য মায়াই লাগলো আমার। বললাম, নামটা কি জানো তোর? সে আগের মতোই মাথা নামিয়ে ধরা গলায় বলল, বেঁচে থাকতে সবাই রিনি বলে ডাকতো। আমি বিছানার উপর পা এলিয়ে আরাম করে শুলাম। বুকের ভিতরে ভয়টা এতক্ষণে উধাও হয়েছে। শুধু মনের এক কোণে অস্বস্তি দানা বাঁধছে। সত্যি ভূত দেখতে পেলাম তাহলে? এতদিন কি আমার ধারণা ভুল ছিল? তবে না, এটা সত্যি ভূত কিনা যাচাই করে দেখতে হবে। আচ্ছা, পুরো ব্যাপারটা ম্যানেজারের চাল নয় তো? এখনো সে একইভাবে মাথা নামিয়ে বিছানার একপাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তো তুই মরলি কি করে? প্রশ্নটা শুনে তার চোখ দুটো আবার চিকচিক করে উঠল। ওই যে বারান্দাটা ভেঙে নিচে পড়ে, আয় আয় তোকে দেখাই। আয় মানে? কোথায় যাব? আমার ঘরে। না না, ও ঘরে বড্ড ধুলো। ভূত হোক আর না হোক, ইতিমধ্যেই আমার ঘাড়ে চেপে বসেছে সে। বিছানা থেকে উঠে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলাম। ঘরটা আগের মতোই খোলা পড়ে আছে, তবে এতক্ষণে ভারী বাতাসটা বেরিয়ে গেছে ঘর থেকে। তার বদলে রিন রিনে হাওয়া বৃষ্টির মতো খেলা করছে ঘরময়। চাঁদের আলো সিমেন্টের স্তূপের উপর পড়ে সেটাকে রূপলি ধুলোর মতো মনে হচ্ছে। পিছনে তাকিয়ে তাকে দেখতে পেলাম না, শুধু ঘরের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমার কেমন যেন ভয় করতে লাগলো। ছবির জায়গাটা এখন খালি। সেদিকে তাকাতেই মনের ভিতরে তার ছায়াময় চোখ দুটো ফুটে উঠতে লাগলো। দেখছিস কি ওখানে? গলাটা কানে যেতে আগের মতোই চমকে উঠেছিলাম, কিন্তু এবার আর ভয় পেলাম না। ছবি থেকে চোখ সরিয়ে নিয়ে বললাম, ভাবছি ঘরটা আগে কেমন ছিল। দরজা পেরিয়ে আমি বারান্দার চৌকাঠে এসে দাঁড়ালাম। দেখলাম সে ভাঙা রেলিংয়ের আলগা হয়ে থাকা একটা ইটের উপর বসে পিছনের দেওয়ালে পিঠ এলিয়ে দিয়েছে। চাঁদের আলো ছড়িয়ে রয়েছে তার পা থেকে মাথা অবধি। আমি যে এসে দাঁড়িয়েছি তা সে পিছন না ঘুরেই বুঝতে পারল। এই বারান্দাটা ভেঙে নিচে পড়ে গেলাম, সেই থেকে ভেঙেই আছে এটা। আমি এক পা করে এগিয়ে গেলাম সেদিকে। তারপর আর জোড়া লাগেনি? না, আমি লাগাতে দিইনি। সে কি করে? ওমা, ভয় দেখিয়ে। আচ্ছা, তার মানে ওরা তোকেই ভয় পায়? কেন, তুই পাচ্ছিস না? আমি ভূতে ভয় পাই না। তাহলে এখানে এসে বস দেখি। কথাটা বলে হাত দিয়ে ভাঙা রেলিংয়ের উপর একটা জায়গা দেখিয়ে দিল সে। ইট ভেঙে স্তূপ হয়ে আছে সেখানে।
আমি মাথা নাড়িয়ে বললাম, ভূতে ভয় পাই না বলেছি, তা বলে এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই। সে অদ্ভুতভাবে একগাল হেসে একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভরসা রাখ, আমার উপর কিচ্ছু হবে না। আমি মনে মনে প্রমাদ গুনলাম, ভূতেই বিশ্বাস করি না, আবার তার উপর ভরসা। যাই হোক, তার বাড়ানো হাতটা উপেক্ষা করতে পারলাম না। আমি সেটা ধরতে আলতো করে টান দিল সে। আমি গিয়ে বসলাম একখানা সিমেন্টের চাইয়ের উপরে। দেখলি, ভাঙলো না তো? আমি নিচে তাকিয়ে দেখলাম আমার পা থেকে ফুট তিনেক নিচেই লাইট পোস্ট, তার আলোটা দিব্যি জ্বলছে। মাথার ভিতরে সবকিছু এমন ভোঁ হয়ে আছে যে সিগারেট না ধরালেই নয়। এদিকে দেশলাই জ্বালানোর উপায় নেই। রিনি হাত দিয়ে মাথার চুল সরাতে সরাতে বলল, আরে প্রথম দিকে তো যারা আসতো ঘরে তাদের আমি মজা করতে ভয় দেখাতাম, সেই থেকেই কাল হলো। ঘরটা তো বন্ধ হয়ে গেলই, লোকজনও আর এদিকে আসতে চায় না। সেটাই স্বাভাবিক, ম্যানেজারটা আগে থেকেই ভয় দেখিয়ে দেয়। এই কি বলে রে? বলে 18 নম্বর ঘরে ভূত আছে। যারা ভূতে বিশ্বাস করে না তাদের বলে এখানে রিনোভেশন চলছে। রিনোভেশন না ছাই! আমার পড়ার টেবিলটা তুলে নিয়ে গেছে, আমার বাবা মায়ের ছবিগুলো দেয়ালে ছিল খুলে নিয়ে গেছে, আমারটাও খোলার তালে ছিল, বাধ্য হয়তো ভয় দেখাতে হলো। ও, তার মানে এটা তোদেরই বাড়ি? হ্যাঁ, আমি মারা যাওয়ার পর বাবা মা বাড়িটা বেচে দিয়েছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এটা কি করে যে মারা গেল সেটাই স্পষ্ট নয়। রেলিংয়ের যেটুকু এখনো দাঁড়িয়ে আছে তাতে বোঝা যায় সেটা ফুট তিনেক উঁচু। এই বয়সের একটা মেয়ে শুধু ঝুঁকতে গিয়ে সেটা ভেঙে ফেলবে, তা তো হতে পারে না। তার দিকে তাকিয়ে দেখলাম সে আগে থেকেই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে তাকাতে সে দেওয়াল থেকে পিঠ তুলে সামনের দিকে ঝুঁকে পড়ল। অমনি চুলগুলো সামনে এসে গোটা মুখ ঢেকে ফেলল, একেবারে ইংরেজি সিনেমার ভূতের মতো। সমস্ত ঝুঁকে পড়া চুলকে হাত দিয়ে চিড়ে দুদিকে সরিয়ে দিয়ে সে বলতে লাগলো, তখন আমার বয়স 16-র কাছাকাছি হবে। খ্যাপাটে ছিলাম বলে লোকে আমাকে পাগল বলতো। তাতে অবশ্য আমার খারাপ লাগতো না, শুধু মনে হতো আমি তো মেয়ে, বল, আমাকে তো পাগলি বলা উচিত। সে যাকে, হ্যাঁ, তো বেশ চলছিল, দিন ভালোই চলছিল। তো একদিন ঘুমোতে ঘুমোতে হঠাৎ আমি স্বপ্ন দেখলাম আমার পিঠে দুটো ডানা গজিয়েছে, আর আমি সেই ডানায় চড়ে ওই বারান্দা থেকে দিব্যি চাঁদের দিকে উড়ে যাচ্ছি। সেদিন ঘুম ভাঙার পর আর ওটা নিয়ে অতটা ভাবিনি। কিন্তু পরের দিন আবার একই স্বপ্ন দেখলাম। তারপরের দিন আবার আস্তে আস্তে মনে হতে লাগলো যে একদিন সত্যি আমার পিঠে ডানা গজাবে। কিছুদিন পর আমার এই ধারণাটা বিশ্বাসে বদলে গেল। আমি রোজ সন্ধে ওই বারান্দাটা এসে দাঁড়াতাম, কিন্তু কিছুই হতো না। একটু পর মা ডাকতো, আমি ঘরে ফিরে যেতাম। বাবা মা বিশ্বাস করতো না বললে জানি, কিন্তু ওই বন্ধু বান্ধবদের বলতেও তারা হাসাহাসি করত। জেদ চেপে গেল, যদি ডানা নাই গজাবে তাহলে আমি রোজ স্বপ্নটা দেখি কেন। শেষে একদিন খেয়াল হলো স্বপ্নে আমি বারান্দায় এসে দাঁড়ালেই ডানাটা গজায় না। আমি রেলিংটার উপর উঠে দাঁড়াই, তারপর দুটো হাত ছড়িয়ে চোখ বন্ধ করে ঝাঁপ দিই। হাওয়ায় ভাসতে ভাসতে গজিয়ে যায় ডানাটা। মনে মনে ঠিক করলাম তাই করব। পরের দিন সন্ধে বারান্দায় এসে ঠিক সেইভাবে রেলিংয়ের উপর উঠে দাঁড়ালাম। হাত ছড়িয়ে চোখ বুজে সবে ঝাঁপ দিতে যাব, এমন সময় পাটা টলে গেল। পুরনো রেলিং তো, আমার ওজন নিতে পারেনি। জোর আওয়াজ করে ভেঙে গেল সেটা, সেই সাথে খানিকটা ইট সিমেন্ট। আমিও নিচে এসে পড়লাম। তারপর থেকেই না মনে হয় মরে গেছি। কথাগুলো শুনতে শুনতে আমার বেশ হাসি পাচ্ছিল। তাও একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ওয়েল স্মার্ট। মানে লোকে তোকে কেন পাগল বলতে এবার বুঝতে পারছি। পাগলের কি আছে? কেন, কিছু বিশ্বাস করলে তার জন্য একটু ঝাঁপ দেওয়া যায় না?
ঝাঁপ কেন দেওয়া যাবে না, কিন্তু তারপর নিচে পড়ে এরকম পঞ্চত্ব প্রাপ্তি হয় ভূত হতে হয়। সে রেগে মেগে উঠে পড়ে বলল, এ তুই না বড় বেরসি, তোকে এখানে আনাটাই ভুল হয়েছে। আগেই বলেছিলাম। তোকে ঘরের দরজা খুলতে কে বলেছিল? ছবির উপর টর্চ ফেলতে কে বলেছিল? আমি দেখছিলাম ঘরে ভূত আছে কিনা। তারপর কি দেখলি? দেখলাম ভূত থাকলেও সে একান্তই গোবেচারা আর বদ্ধ পাগল। তার তারিকা পাগল নয়, পাগলি। ওই হলো। কি মনে পড়তে বারান্দা ছেড়ে উঠে পড়ল সে। দরজার দিকে এগোতে এগোতে বলল, তুই না একটা ছাগল, কিছুই বিশ্বাস করতে চাস না। আমি সিমেন্টের চাই থেকে সাবধানে উঠতে উঠতে বললাম, ছেলেবেলায় শুনেছিলাম আমার মা নাকি কয়েকবার ব্লাড মেরি দেখেছে, আমার বিশ্বাস হয়নি। রিনি হাঁটা থামিয়ে পিছন ঘুরে বলল, ব্লাডি মেরি কি? কিছুই না, ইংল্যান্ডে পুরনো লেজেন্ড। ব্লাডি মেরি হলো এক ডাইনি। সে কখনো উপকারী দয়ালু, আবার কখনো ভয়ানক খুনে। তো তাকে ঢাকার আবার এক বিশেষ পদ্ধতি আছে জানিস। চাঁদনি রাতে কোনো কিশোরী মেয়ে পিছন ফিরে সিঁড়ির নিচ থেকে উপরে উঠবে। এক হাতে থাকবে একখানা মোমবাতি আর এক হাতে একটা আয়না। তো এইভাবে পিছন ফিরে সিঁড়ি ডিঙোতে ডিঙোতে 3 বার ব্লাড মেরি বলতে হবে। সাথে সাথে আয়নায় ব্লাড মেরিকে দেখা যাবে। তারপর সে যদি ভালো হয় তো তার থেকে কিছু বর চেয়ে নেওয়া যাবে, আর খারাপ হলে ঘাড় মোটকে রক্ত খাবে। সে মন দিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল, কিন্তু আমার রক্ত কি করে খাবে? আমরা এতক্ষণে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে এসে পড়েছিলাম। সে এক দৃষ্টে সিঁড়ির নিচের ধাপের দিকে তাকিয়ে বলল, মোমবাতি তো আমি থাকলে জ্বলে না। মহা ঝামেলা তো, বলছি এসব গল্প কথা। আমার কথা কানেই নিল না সে। একতলায় রাঁধুনির ঘরের পাশে একটা আয়না ছিল। দৌড়ে গিয়ে সেটা খুলে নিয়ে উপরে চলে এলো সে। মোমবাতির বদলে বাঁ হাতে থাকলো আমার টর্চটা। আয়নাটা আরেক হাতে ধরে ধীরে সুস্থে সিঁড়ির নিচে গিয়ে পিছন ফিরে দাঁড়ালো সে। আমি একটু দূরে দাঁড়িয়ে মজা দেখতে লাগলাম। রিনির চোখ আয়নার উপর স্থির। ধীরে ধীরে একটা পায়ের গোড়ালি সিঁড়ির উপর উঠে এলো। ব্লাডি মেরি। হাতে ধরা আয়নাটা তীর তীর করে কাঁপছে। সেটা ভয়ে না উত্তেজনায় বুঝতে পারলাম না। সিঁড়ির উপর আর এক ধাপ পিছিয়ে এলো সে। ব্লাডি মেরি, ব্লাডি মেরি। এই 3 নম্বর ব্লাড মেরি বলার সাথে সাথেই ভয়ানক এক কাণ্ড ঘটে গেল। না দেখে সিঁড়ির একদিকের কোণে পা ফেলাতে তার পা পিছলে গেল, আর অন্য সমস্ত দেহটা সিঁড়ির ধাপ পেয়ে হুমড়ি খেয়ে পড়ল নিচে। আয়নাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে ভেঙে গেল। টর্চটা গড়াগড়ি খেতে লাগলো মেঝেতে। আমি তড়িঘড়ি করে ছুটে সেদিকে এগিয়ে গেলাম। কোনো রকমে উঠে বসে খানিকটা সামলে নিয়েছে সে। কপাল ফেটে সরু রক্তের ধারা নেমেছে, ভূতের রক্ত। সেদিকে তাকিয়ে আমি হাসতে হাসতে বললাম, হয়েছে তো, এবার আয়নায় দেখ। সে গোমড়া মুখে কপাল মুছতে মুছতে বলল, আর একটু হলেই দেখতে পেতাম। ধ্যাত্তেরি। এরপর প্রায় জোর জার করে আমাকে ছাদে নিয়ে গেল সে। ঠিক কোন জায়গাটায় সে জামা কাপড় মেলতো, কোথায় দাঁড়িয়ে চুল শুকাতো, কোনখানে জুতোর বাক্সে বেড়াল থাকতো, এই সব দেখে বেড়াতে হলো আমাকে। ভূতের দাবি না মেনেও উপায় নেই। শেষে ম্যানেজারের দরজায় 4 বার টোকা দিয়ে তাকে ভয় দেখিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে এলো 3 তলায়। আমিও এলাম পিছন পিছন। বেশ বুঝতে পারছি এতদিন মানুষের সাক্ষাৎ না পেয়ে সে নিজেও হাঁপিয়ে উঠেছিল। আমারও খারাপ কাটছে না সময়টা। শুধু এতদিনের জমানো অবিশ্বাস সব এক রাতেই মুছে গেল, সেটাই যা দুঃখের। তেতলায় এসে আবার আমার ঘরে ফিরে এলাম। আমি হাঁফিয়ে গেছিলাম। রিনির উৎসাহে এতটুকু ভাঁটা পড়েনি, বরঞ্চ দ্বিগুণ আগ্রহে বলল, চল কিছু খেলা যাক। খেলা? তোর বয়স 16 হতে পারে, আমার না। আমিও আর 16 নেই। মরে গেলে কি বয়স বাড়ে না নাকি? আমি কি করে জানবো? আমি আগে ভূত দেখেছি নাকি? সে আর কথা না বাড়িয়ে বলল, এত বড় বাড়ি, তার উপর অন্ধকার, লুকোচুরি খেলবি? হ্যাঁ সেই, তুই অদৃশ্য হয়ে যা আর আমি খুঁজে মরি। কেন? দেশলাই খসলেই তো বুঝে যাবি আমি সামনে আছি কিনা। অত দেশ লাইকাটি নেই আমার কাছে। আর তাছাড়া
আমি কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। সে ভুরু কুঁচকে আমার পাশে বসে পড়ে বলল, তাছাড়া কি? আমি চুপ করে রইলাম। এ ঘরে আলো অপেক্ষাকৃত কম। আমরা জানলার দিকে পিছন ফিরে বসে আছি, তাই কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। আমার কাঁধে একটা হাত রাখল রিনি। বল, কি বলছিলি? আমি আমি চাই না তুই অদৃশ্য হোস। কেমন যেন চাপা হাসির শব্দ হলো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, কাল সকাল হলে তো অদৃশ্য হতেই হবে। সে তখন দেখা যাবে না হয়। কিন্তু তুই যে বললি ভূতে বিশ্বাস করিস না, লোকে জিজ্ঞেস করলে কি বলবি? বলবো বিশ্বাসে মিলায় এ বস্তু তর্কে বহুত। আর মনে মনে অবিশ্বাস করবি। হ্যাঁ, তাহলে ওই বিশ্বাসে ভর করে ঝাঁপ দেবো একটু, তোর মতো। তারপর পঞ্চত্ব প্রাপ্তি হলে? তাহলে তো আরো ভালো। এখানে এসে পাকাপাকি বাসা বাঁধবো। সে খিলখিল করে হেসে উঠল। আমার চোখ পড়ল টেবিলের উপর রাখা ছবিটার উপর। ছবির পিছনেই জানলা। সেই জানলার ফাঁক দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। সব কিছু উল্টো উল্টো দেখছি। বাড়ির পাশে ছাদ, অ্যান্টেনা, মাথার উপর মাটি আর পায়ের নিচে আকাশ। না, কোনো কিছুই পাল্টে যায়নি, খালি আমি উল্টো হয়ে শুয়েছি। আচ্ছা, নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? চোখের সামনে ভূত দেখছি, শুধু দেখছি, রীতিমতো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি তার সাথে। না, নিজেকেই যেন চিনতে পারছি না। রিনি এতক্ষণে জানলার পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাল সকালেই চলে যাবি? হ্যাঁ, সেরকমই তো কথা আছে। আর আসবি না এখানে? কি জানি, ঠিক নেই। ঠিক নেই মানে? মানে সেইবার কি করব? আশ্চর্য, চাইছিসটা কি তুই? এই সত্যি বলবো, বল। তোকে দেখতে না পেলে খারাপ লাগবে। আরে আমি তো এখানেই, আর এলেই দেখা হয়ে যাবে। তো এখানে এলেই যে আবার একই স্বপ্ন দেখবো তার তো মানে নেই। কথাটা কানে যেতেই তার গলার স্বর পাল্টে গেল। মানে তুই এখনো এটাকে স্বপ্নই ভাবছিস? তবে না তো কি, শুধু ভূত হলেও মানা যেত, আবার ডানাওয়ালা ভূত। গাঁজাখুরিরও একটা লিমিট আছে। তুই আমার একটা কথাও বিশ্বাস করিসনি, তাই না? কথাটা বলে আমার দিকে বেশ খানিকটা সরে এলো সে। তখন একটা কথা বলেছিলাম, ওয়েলশ মার্চ, মানে কি বলতো? জানি না। মানে এই যে আমরা নিজের চারপাশে ইচ্ছা মতো একটা জগৎ কল্পনা করে নিই, তারপর একদিন বুঝতে পারি সত্যিকারের জগৎটা সেরকম নয়। বুঝতে পেরে আমাদের ভীষণ মন খারাপ হয়। একে বলে ওয়েলশ মার্চ। আমারও বোধহয় ওরকম কিছুই একটা হয়েছে। সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। নিঃশ্বাসের শব্দ বেড়ে উঠছে। কোনো একটা কারণে আমার চারপাশের বাতাস আবার ভারী হয়ে উঠছে। আমি বেঁচে থাকতেও কেউ বিশ্বাস করেনি আমাকে, আজ তুইও করলি না। বেশ, আমিও দেখব। সেদিন যা করেছিলাম আজও তাই করব। শুধু মনে রাখিস, আমি যদি সত্যি উঠতে পারি তাহলে আর ফিরবো না এখানে, আর দেখতে পাবি না আমাকে। কথাটা বলে সে আর দাঁড়ালো না, এক ছুটে এগিয়ে গেল লনের দিকে। তার মিলিয়ে আসা গলার স্বর আমার ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে প্রথমটায় হকচকিয়ে গেছিলাম আমি। সেটা কেটে যেতেই এক ঝটকায় উঠে পড়লাম বিছানা থেকে। তার পায়ের আওয়াজ এতক্ষণে 18 নম্বর ঘরের চৌকাঠ পেরিয়েছে। আমি সেই দিকে দৌড় দিলাম। বুকের ভিতর কি যেন একটা চাপা অনুভূতি ছটফট করতে শুরু করেছে। তবে কি সত্যি সে আমার কল্পনা নয়? এই কি তবে বাস্তব? আর এসব ভাবার সময় নেই। শুধু জানি এই মুহূর্তে রিনিকে হারাতে চাই না আমি, কিছুতেই না। ঘরের কাছে পৌঁছে দেখতে পেলাম তাকে। আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে।
ডাগর ডাগর চোখে সেই বুক চেরা দৃষ্টি, সেই অন্ধকারের চাদর সরিয়ে জ্যোৎস্নায় ভেসে যাওয়া মুখ, অভিমানে তীর তীর করে কাঁপছে ঠোঁট দুটো। দাঁড়া, পাগলামি করিস না। আমি হাত তুলে বাধা দিলাম তাকে। তার দুগাল জুড়ে অদ্ভুত কোমল একটা হাসি ফুটে উঠল। আমি দৌড় দিলাম তার শরীর লক্ষ্য করে, আর সাথে সাথে তার পায়ের নিচের একটা ইঁট খসে পড়ল। সেই সাথে রিনিও ধীরে ধীরে মিলিয়ে আসতে লাগলো ভাঙা বারান্দাটায়। সেদিকে ছুটে গিয়েও আর কাউকে দেখতে পেলাম না আমি। একটু আগেই ঠিক এইখানেই বসেছিলাম দুজন, এখন সমস্ত জায়গাটা খাঁ খাঁ করছে। রিনি! শূন্য গাছপালার ডালে নামটা বারবার ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। বাইরে থেকে ঝিঝির একটানা শব্দ আসছে, তাছাড়া আর কিচ্ছু নেই। পিছিয়ে এসে ঘরের চৌকাটেই বসে পড়লাম আমি। মনে হলো বারান্দার ভাঙা ইটগুলোর মতোই তাকে ধরে রাখতে পারিনি। মনের গভীরে অবিশ্বাসের ঝড় টেনে নিয়ে গেছে তাকে। আকাশের ঠিক মাঝে গোল চাঁদ এখনো আগের মতোই ফুটে আছে। আমি চোখ বুঝলাম, সত্যিই কি স্বপ্ন দেখছি? ম্যানেজারের ডাকে ঘুম ভাঙল সকালে। কাল রাতে দরজা খুলে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালের চা দিতে এসে আমাকে ঘুমিয়ে থাকতে দেখে বেশ খানিকটা অবাক হয়েছেন ভদ্রলোক। আমি চোখ খুলে চারপাশে একবার ভালো করে ঠাউর করার চেষ্টা করলাম। না, টেবিলের উপর কোনো ছবি নেই। আড়মোড়া ভেঙে ঘুমের ঘোরটা কাটিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, কটা বাজে বলুন তো? 9:30। আপনি তো দেখছি মরার মতো ঘুমান। হ্যাঁ, আসলে কাল রাতে। কথাটা বলতে গিয়েও আমি থেমে গেলাম। স্বপ্নই দেখছিলাম তার মানে? রাতে কি ঘুমায়নি ভালো? না, ঘুম ভালোই হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো। ম্যানেজার টেবিলের উপর চায়ের ঢাকা সরাতে সরাতে বললেন, কি? কাল রাতে কি আপনি একবার উপরে এসেছিলেন? ভদ্রলোক অবাক হয়ে বললেন, রাতে? তুই মশাই, আপনি নিজেই তো বললেন ডিনার লাগবে না। আসেননি তার মানে? না। অর্থাৎ পুরোটাই স্বপ্ন ছিল, এমনকি 18 নম্বর ঘরের দরজা খোলা পাওয়াটাও। মনটা কেমন যেন খিঁচড়ে গেছিল। বিছানা ছেড়ে উঠে বসে বললাম, তো কাল তো দিব্যি গাঁজাখড়ি দিলেন, ভূতের তো টিকিটিও দেখতে পেলাম না। আরে ভূতে আমারও বিশ্বাস হয় না, লোকে ভয় পায় তাই সতর্ক করে দেওয়া আর কি। আচ্ছা, ওই 18 নম্বর ঘরের চাবিটা বা আছে আপনার কাছে? ভদ্রলোক একগাল হেসে বললেন, হঠাৎ সকালে চাবি চাইছে? রাতে সাহস হয়নি বুঝি? বলতে পারেন। ভাবছিলাম চলেই যখন যাব তখন একবার দেখে যাই। বেশ তো, চাবি আমার এই ট্যাগেই থাকে। এই নিন। ম্যানেজার প্যান্টের পকেট থেকে একখানা চাবির রিং বের করে আমার দিকে এগিয়ে দিলেন। তারপর কি যেন কাজের কথা মনে পড়তে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন ঘর থেকে। একটু পরে আমিও জামা কাপড় পরে ব্যাগের জিনিসপত্র ঢুকিয়ে লনে পা বাড়ালাম। কি যেন একটা অজানা অনুভূতি বারবার গলা চিরে বেরিয়ে আসতে চাইছে। সবটাই স্বপ্ন দেখলাম, সবটাই আমার মনের কল্পনা। যদি তাই হয় তাহলে আমার এতদিনের জমানো বিশ্বাসে আঁচড় লাগবে না। তো সেটা ভেবে অস্বস্তিটা কমছে না। হাজার ভাবনা জড়ো হচ্ছে মাথায়। সেগুলো আপাতত সরিয়ে রেখে চাবি দিয়ে 18 নম্বর ঘরের দরজা খুলে ফেললাম আমি। নিচে যখন নামলাম তখন বাইরে ভালো মতন রোদ উঠেছে। হোটেলে আর একটা কর্মব্যস্ত দিনের শুরু।
টাকা পয়সা মিটিয়ে সইসাবুত করে হোটেল থেকে বেরিয়ে এলাম আমি। ফেরার সময় ম্যানেজারের সাথে একবার চোখাচোখি হতে তিনি হাসলেন। আমিও হোটেলের রাস্তা ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে এলাম। তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম। চারপাশে তাকিয়ে একবার দেখে নিলাম কেউ দেখছে কিনা। তারপর আস্তে আস্তে হাতের ব্যাগটা খুলে ছবিটা বের করে আনলাম। রিনির সেই ছবিটা 18 নম্বর ঘরের দেওয়ালে সত্যি ঝুলছিল। কাল রাতের কতটা স্বপ্ন আর কতটা নয় তা আমি জানি না। কোনটা বিশ্বাস করি আর কোনটা অবিশ্বাস তাও জানি না। শুধু এটুকু জানি রিনিকে দূরে যেতে দেওয়া চলবে না। এই ছবিখানাতেই আটকে আছে সে। তার কোকড়ানো চুলের ঢল, তার টিয়া পাখির মতো বাঁকানো নাক, ঠোঁটের কোণে লেগে থাকা আলগা হাসির আভাটুকু, এটা আমি আর হাতছাড়া করছি না। মাথাটা ধরে আছে। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ডগায় ধরলাম। দেশলাই জ্বালাতে গিয়ে হলো মুশকিল, একটাও কাঠি চলছে না। সব কাটা কি একসাথে নষ্ট হলো? কি রে বাবা! Wherever you go, bring me home. A certain type of silence, just feel my voice. I scream beneath the water and make no noise. মিডনাইট হরর স্টেশনের এক বিদগ্ধ শ্রোতা আমাদের জানিয়েছে যে আমাদের গল্প শুনতে শুনতে তার ভূতের ভয় কেটে গেছে। উপরন্তু একটি ষোড়শী ভূতের আশায় সে দিন গুনছে। সাবধান, আর কদিন পরে কাগজের পাত্রী চাই বিজ্ঞাপনে দাবিহীন সুন্দরীর বদলে মৃত্যুহীন, অদৃশ্য এইসব বিশেষণ দেখবেন। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প নিজের চোখে না দেখলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।